নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল ইউটিউব চ্যানেল ইয়োর ফেভারিট এসকেসি টিউশন। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ চ্যাপ্টারটি ভালো করে তোমাদের প্রশ্ন উত্তর সহ পড়াবো। এই চ্যাপ্টারটিতে মোট 4টি ভাগ রয়েছে। 227 পাতা থেকে এই চ্যাপ্টারটি শুরু হচ্ছে বইয়ের, এবং এই 4টি ভাগ আমরা একে একে প্রশ্ন উত্তরের মাধ্যমে সলিউশন করব। প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, তারপরে রয়েছে জীব বৈচিত্র্যের সংখ্যা হ্রাস, তারপরে রয়েছে বর্জ্য ও মানব স্বাস্থ্যের ঝুঁকি, এবং 4 নম্বর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা। আমরা এই 7 নম্বর চ্যাপ্টারের প্রথম যে ভাগ জলবায়ুর পরিবর্তন সেটা প্রথমে প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। 1 নম্বর প্রশ্ন হলো আবহাওয়া কাকে বলে। এর উত্তরটা হলো আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে ঘন্টায় ঘন্টায় এমনকি মুহূর্তে মুহূর্তেই বদলায়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে জলবায়ু কাকে বলে। এর উত্তরটা হচ্ছে জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থা। সাধারণত 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাই হচ্ছে জলবায়ু। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। এই উত্তরটা যে সংজ্ঞা দুটো বললাম সেটা তো যাবেই। আবহাওয়ার হচ্ছে যে কোনো নির্দিষ্ট একটি স্থানে নির্দিষ্ট একটি সময়ের বায়ুর উষ্ণতা, চাপ, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের দৈনন্দিন অবস্থাকে আবহাওয়া বলা হয়। আর জলবায়ু হচ্ছে কোনো বিস্তীর্ণ অঞ্চলের কমপক্ষে 30 থেকে 40 বছর বা 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। আবহাওয়া হলো বায়ুমণ্ডলের নিম্নস্তরের দৈনন্দিন অবস্থা, আর জলবায়ু হচ্ছে বায়ুমণ্ডলের নিচের স্তরের দীর্ঘকালীন সামগ্রিক অবস্থা। আবহাওয়া কোনো স্বল্প পরিসরে সীমাবদ্ধ স্থানের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা সূচিত করে, আর জলবায়ু একটি বিস্তীর্ণ অঞ্চলের বায়ুমণ্ডলের দীর্ঘকালীন গড় অবস্থা নির্দেশ করে। আবহাওয়া কোনো স্থানের প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তিত হয়, আর জলবায়ুর ক্ষেত্রে বলবো যে প্রতিদিনের ব্যবধানে কোনো অঞ্চলের জলবায়ু পরিবর্তিত হয় না। আবহাওয়ার ক্ষেত্রে এটা বলা যায় যে স্থানভেদে আবহাওয়া সহজেই পরিবর্তিত হয়, কিন্তু স্থানভেদে ও ঋতুভেদে জলবায়ুর পরিবর্তন হয়। আবহাওয়া সম্পর্কে অধ্যয়নকে আমরা বলি আবহাওয়াবিদ্যা বা মেটেরোলজি, আর জলবায়ু সম্পর্কে যে অধ্যয়ন তাকে বলা হয় জলবায়ুবিদ্যা বা ক্লাইমেটোলজি। আবহাওয়া হলো জলবায়ুর বিভিন্নতা, আর জলবায়ু হলো বিভিন্ন আবহাওয়ার সমন্বয়। এই হলো আবহাওয়া আর জলবায়ুর পার্থক্য। চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আবহাওয়া ও জলবায়ু কী কী বিষয়ের উপর নির্ভর করে। এর উত্তরটা হলো আবহাওয়া ও জলবায়ু ওই স্থানের উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা ইত্যাদির উপর নির্ভর করে। 5 নম্বর প্রশ্ন আম গাছে কখন মুকুল আসে। এর উত্তরটা হলো প্রধানত ফেব্রুয়ারি মাসে আম গাছে মুকুল আসে। 6 নম্বর প্রশ্ন বাইরের দেশ থেকে পরিযায়ী পাখিরা কখন এদেশে আসে। এর উত্তরটা হচ্ছে শীতকালে। 7 নম্বর প্রশ্ন ইলিশ মাছ কখন ডিম পাড়ে। ইলিশ মাছ বর্ষাকালে ডিম পাড়ে। 8 নম্বর প্রশ্ন পলাশ ফুল কখন ফোটে। পলাশ ফুল হচ্ছে বসন্তকালে ফোটে। 9 নম্বর প্রশ্ন এরকম কিছু প্রাকৃতিক ঘটনার কথা লেখো যেগুলি বছরের একটি নির্দিষ্ট সময়ে হয়। এর উত্তরটা হবে বন্যা, যেটা বর্ষাকালে হয়, শীতপ্রবাহ শীতকালে হয়, তাপপ্রবাহ গ্রীষ্মকালে হয়। 10 নম্বর প্রশ্ন আমাদের দেশে বছরের কোন সময়ে বেশি গরম পড়ে। আমাদের দেশে বৈশাখ জ্যৈষ্ঠ মাস, যেটা আমাদের গ্রীষ্মকাল নামে পরিচিত, সেই দুটো মাসেই বেশি গরম পড়ে। 11 নম্বর প্রশ্ন হলো গরম, বর্ষা, শরৎ, শীত ছাড়া আর কোনো ঋতুর কথা কি তোমরা জানো। উত্তরটা হবে হ্যাঁ, শরৎকাল ও হেমন্তকাল। 12 নম্বর প্রশ্ন বর্ষা কি বছরের নির্দিষ্ট সময়েই আসে। উত্তরটা হবে হ্যাঁ, আষাঢ় মাসে। 13 নম্বর প্রশ্ন তোমার অঞ্চলে শীত স্থায়িত্ব কতদিনের। এর উত্তরটা হবে আমার অঞ্চলে শীত স্থায়িত্ব 50 থেকে 60 দিনের। 14 নম্বর প্রশ্ন গ্রীষ্ম ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলে কি সমস্যা হতে পারে। এর উত্তরটা হলো গ্রীষ্ম ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে হলে তাপমাত্রা বৃদ্ধির ফলে খরা দেখা দিতে পারে, ফলে চাষবাসের ক্ষতি হবে। আর স্বাভাবিকের চেয়ে যদি কম হয় তাহলে শীত প্রধান শস্য গাছের ক্ষতি হবে। 15 নম্বর প্রশ্ন বর্ষা ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি বা কম হলে কি সমস্যা হতে পারে। এর উত্তরটা হচ্ছে বর্ষা ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি হলে বন্যা দেখা দেবে, মাছ চাষ ও শাকসবজির চাষে ক্ষতি করবে। আর স্বাভাবিকের চেয়ে কম হলে মাটির নিচে জলের স্তর কমে যাবে, ফলে পানীয় জলের সমস্যা দেখা দেবে। 16 নম্বর প্রশ্ন হলো শীত ঋতুর স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে বেশি হলে কি সমস্যা হতে পারে। এর উত্তরটা হলো শীতকালের স্থায়িত্ব বেড়ে গেলে গড় তাপমাত্রা হ্রাস পাবে, ফলে জলকে বরফে পরিণত হতে সাহায্য করবে, ফলে প্রাণী জগৎ ও উদ্ভিদ জগতের উভয়েরই সমস্যা হবে। আর স্থায়িত্ব কমে গেলে গ্রীষ্মের স্থায়িত্ব বেড়ে যাবে, যা শীতপ্রধান গাছপালা ও প্রাণীর বংশবিস্তারে বাধা দেবে। এর পরের পোর্শনে পৃথিবীর ঘোমটা যেখান থেকে রয়েছে সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিনহাউস গ্যাস কাকে বলে। এর উত্তরটা হলো বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, সালফার ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি পৃথিবীর ছেড়ে দেওয়া তাপশক্তির একটা অংশকে বায়ুমণ্ডলে ধরে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। এগুলোকে গ্রিনহাউস গ্যাস বলে। 18 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস না থাকলে কি হতো, অথবা গ্রিনহাউস গ্যাসগুলির একটি সুপ্রভাব লেখো। এর উত্তরটা হলো বায়ুমণ্ডলে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্রিনহাউস গ্যাস না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা -18 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত, তাহলে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটতো না। 19 নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কাকে বলে। এর উত্তর হচ্ছে গ্রিনহাউস গ্যাসগুলির তাপ শোষণের ফলে পৃথিবীর উষ্ণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে।
20 নম্বর প্রশ্ন, মানুষের কার্যকলাপের মাধ্যমে সৃষ্টি হওয়া প্রধান গ্যাস কোনটি? এর উত্তরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 21 নম্বর প্রশ্ন, প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। এর উত্তরটাও কার্বন ডাই অক্সাইড। 22 নম্বর প্রশ্ন, গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা কত বৃদ্ধি পেয়েছে? এর উত্তরটা হচ্ছে গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। 23 নম্বর প্রশ্ন, বিগত শতাব্দীর উষ্ণতম বছর কোনটি? এর উত্তরটা হচ্ছে মার্কিন গবেষণা সংস্থা নাসা অনুযায়ী বিগত শতাব্দীর সবথেকে উষ্ণতম বছরটি হলো 2005। 24 নম্বর প্রশ্ন, 1980 থেকে 1988 সালের মধ্যে ভারতে মোট কটি তাপপ্রবাহের ঘটনা ঘটেছে? এর উত্তরটা হচ্ছে 18টি। 25 নম্বর প্রশ্ন, ড্যাশ সালে রাজস্থানে বন্যা হয়? এর উত্তরটা হচ্ছে 2005 সালে। 26 নম্বর প্রশ্ন, ড্যাশ সালে উত্তর পূর্ব ভারতে খরা হয়? এর উত্তরটাও 2005 সালে। 27 নম্বর প্রশ্ন, পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার কি? এর উত্তরটা হচ্ছে হিমবাহ। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর শতকরা কত শতাংশ হিমবাহ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত? এর উত্তর হচ্ছে পৃথিবীর 99% হিমবাহ উত্তর ও দক্ষিণ মেরুতে অবস্থিত। 29 নম্বর প্রশ্ন, গঙ্গা নদীর উৎস কি? এর উত্তরটা হলো গঙ্গোত্রী হিমবাহ। 30 নম্বর প্রশ্ন, হিমালয়ে অবস্থিত 3টি হিমবাহের নাম লেখো। এর উত্তরটা হচ্ছে গঙ্গোত্রী, যমুনোত্রী এবং জেমু হিমবাহ। 31 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে কি সংকট আসবে? এর উত্তরটা হচ্ছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে হিমবাহগুলোর বরফ বেশি মাত্রায় গলতে আরম্ভ করবে। এর ফলে সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দেবে। উপকূল অঞ্চলের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে, প্রাণহানি ও আর্থিক ক্ষতির সম্ভাবনা দেখা দেবে। সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সারা পৃথিবীতে সমুদ্রের উপকূলে বাস করা অসংখ্য মানুষ। 32 নম্বর প্রশ্ন হলো, 1999 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলতল প্রতি বছরে গড়ে কত বৃদ্ধি পেয়েছে? এর উত্তরটা হচ্ছে 3 মিলিমিটার বৃদ্ধি পেয়েছে। 33 নম্বর প্রশ্ন, 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা কত বৃদ্ধি পেতে পারে? এর উত্তর হচ্ছে 70 সেন্টিমিটার। 34 নম্বর প্রশ্ন, পৃথিবীতে সবচেয়ে বেশি বাঘের আবাস কোন স্থান? এর উত্তরটা হচ্ছে সুন্দরবন। 35 নম্বর প্রশ্ন, হিমবাহ কত শতাংশ সূর্যরশ্মি প্রতিফলিত করে? এর উত্তরটা হচ্ছে হিমবাহ 80% সূর্যরশ্মি প্রতিফলিত করে। 36 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর কাকে বলে? এর উত্তর হলো একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরের ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে। একে প্রবাল প্রাচীর বলে। 37 নম্বর প্রশ্ন, প্রবাল প্রাচীর পৃথিবীর কত শতাংশ সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল? এর উত্তরটা হলো প্রবাল প্রাচীর 25% সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল। 38 নম্বর প্রশ্ন হলো, কোন সালে 4 বার মৌসুমী নিম্নচাপ হয়? এর উত্তরটা হলো 2007 সালে। 39 নম্বর প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে CO2 এর মাত্রা কত সাল থেকে বাড়তে শুরু করেছে? এর উত্তরটা হলো 2006 সাল থেকে। 40 নম্বর প্রশ্ন হলো, হিমালয় এশিয়ার কয়টি বড় বড় নদীকে পুষ্ট করে? এর উত্তরটা হচ্ছে 9টি। এরপরে আমরা চলে যাচ্ছি জীববৈচিত্র্যের সংখ্যার হ্রাস ওই পোর্শনটায়। এই পোর্শনের সমস্ত প্রশ্নের উত্তর আমরা এবার আলোচনা করব। 41 নম্বর প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্য কী? এর উত্তরটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়ে জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় আমরা বলি জীববৈচিত্র্য। 42 নম্বর প্রশ্ন হচ্ছে, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? এর উত্তরটা হচ্ছে পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার এই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না। এরকম অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট বা জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বলে, যেমন পূর্ব হিমালয়, সুন্দরল্যান্ড ইত্যাদি। 43 নম্বর প্রশ্ন হলো, ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বলে কেন? এর উত্তরটা হচ্ছে ভারতের জীববৈচিত্র্য অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি। বিভিন্ন প্রজাতির জীবের পাশাপাশি এমন প্রজাতির জীবও প্রচুর পাওয়া যায় যা অন্য কোথাও পাওয়া যায় না, তাই ভারতকে মেগা ডাইভার্সিটি নেশন বলে। 44 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট মেগা ডাইভার্সিটি নেশন কটি? পৃথিবীতে মোট 17টি মেগা ডাইভার্সিটি নেশন আছে। 45 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবথেকে গুরুত্বপূর্ণ মেগা ডাইভার্সিটি দেশ কোনটি? এর উত্তরটা হচ্ছে ভারত। 46 নম্বর প্রশ্ন, ভারত ছাড়া আরও কয়েকটি অতি বৈচিত্র্যের দেশের নাম লেখো। এর উত্তর হচ্ছে ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর প্রভৃতি। 47 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে মোট কত প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায়? ভারতবর্ষে মোট 91,212 প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায়। 48 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের মোট ভূখণ্ডের কত শতাংশ অরণ্যে ঢাকানো? 19.7% হচ্ছে আমাদের দেশে অরণ্যে ঢাকা। 49 নম্বর প্রশ্ন হলো, সারা বিশ্বের উদ্ভিদ জগতের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে? এর উত্তরটা হলো সারা বিশ্বের উদ্ভিদ জগতের 7% ভারতবর্ষে রয়েছে। 50 নম্বর প্রশ্ন, সারা বিশ্বের প্রাণী জগতের কত শতাংশ ভারতবর্ষে রয়েছে? এর উত্তরটা হলো সারা বিশ্বের প্রাণী জগতের 6.5% অর্থাৎ 6.5% ভারতবর্ষে রয়েছে। 51 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্যের গুরুত্বগুলি হলো, খাদ্যের উৎস, খাদ্যশস্যের বিচিত্র সম্ভার কৃষিজ উৎপাদন বাড়াতে সাহায্য করে। পরিবেশের দূষণ রোধে সাহায্য করে জীববৈচিত্র্য, যেমন অণুজীবরা বিভিন্ন বর্জ্য পদার্থকে ভেঙে ফেলে ওইসব পদার্থের ক্ষতিকর প্রভাব দূর করতে সাহায্য করে। জলবায়ুর স্থিতাবস্থা, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়তে পারে। একমাত্র উদ্ভিদ আর কিছু অণুজীবী সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখতে পারে। পরবর্তী পয়েন্ট হচ্ছে বৃষ্টিপাত বজায় রাখা।
উদ্ভিদের মূল দিয়ে যে জল শোষণ করে তার কিছুটা অংশ বাষ্পীভূত করে, ফলে বৃষ্টিপাত বজায় রাখতে বনভূমি তথা উদ্ভিদরা এইভাবে আমাদের সাহায্য করে। পরবর্তী পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি পরিবেশের বিভিন্ন মৌলের ভারসাম্য রক্ষা। মাটিতে উপস্থিত বিভিন্ন অণুজীব অন্যান্য মৃত জীবের দেহ বা বর্জ্য পদার্থগুলোকে মাটিতে মিশিয়ে দেয়, ফলে মাটি তার হারানো মৌলগুলোকে আবার ফিরে পায়। মৃত্তিকা সংরক্ষণ একটা পয়েন্ট, যেখানে ঘাস জাতীয় উদ্ভিদরা মাটির গঠন রক্ষা করতে সাহায্য করে। পরবর্তী পয়েন্ট হচ্ছে ছত্রাক ও ব্যাকটেরিয়া মাটিতে উপস্থিত উদ্ভিদের বৃদ্ধি সহায়ক বিভিন্ন উপাদানের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে ঔষধের উৎস। বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ যেমন সিনকোনা গাছ থেকে কুইনাইন, সর্বগন্ধা গাছ থেকে রেসারপিন, পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে পেনিসিলিন ইত্যাদি ছাড়াও আরও অনেক ওষুধ আমরা গাছ থেকে পাই, জীববৈচিত্র্যের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাই জীববৈচিত্র্যের অত্যন্ত গুরুত্ব কিন্তু রয়েছে। 52 নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্য হ্রাসের কারণ লেখো। জীববৈচিত্র্য হ্রাসের কারণ অনেকগুলি রয়েছে, যার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে হারিয়ে যাচ্ছে বাসস্থান। প্রকৃতি থেকে জীবদের হারিয়ে যাওয়ার একটা বড় কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। আমাদের ভোগ বিলাসের সামগ্রী তৈরির প্রয়োজনে ও থাকার জায়গা বাড়ানোর জন্য আমরা জঙ্গলের গাছ কেটে ফেলি। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তারপরে হচ্ছে চোরাশিকারীদের লোভ অনেক প্রাণীর অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। পৃথিবীর বেশ কিছু দেশে কিছু কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে পরিবেশের নতুন জীবের আগমন। বাইরে থেকে আসা নতুন প্রাণী অনেক সময় স্থানীয় প্রাণীদের সংখ্যা হ্রাসের কারণ হয়। তারা অন্য প্রাণীদের খাবার, এমনকি অন্য প্রাণীদের ডিম খেয়ে নেয়। জলবায়ুর পরিবর্তন পাল্টে দিতে পারে জীবদের চেনা পরিবেশ। সেই নতুন পরিবেশে মানিয়ে নিতে না পারলে তাদের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়ে। নেক্সট পয়েন্ট হচ্ছে পরিবেশ দূষণ। রাসায়নিক পদার্থের অনিয়ন্ত্রিত ব্যবহার অনেক সময় ডেকে আনতে পারে জীবেদের বিনাশ। চাষের জমিতে যথেষ্ট পরিমাণে কীটনাশক ব্যবহারের ফলে হারিয়ে গেছে বেশ কিছু শস্যভোগ প্রাণী। লাস্ট পয়েন্ট হচ্ছে অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। বিশেষ কিছু উদ্ভিদ বা প্রাণীর অর্থকরী গুরুত্ব যদি খুব বেশি হয়, তবে অতিরিক্ত ব্যবহারের ফলে ওইসব জীবের অস্তিত্ব বিপন্ন হতে পারে। এগুলো হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কয়েকটা পয়েন্ট। 53 নম্বর প্রশ্ন হচ্ছে সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ কি? সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের অন্যতম কারণ হলো বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া। 54 নম্বর প্রশ্ন চোরা শিকারের কারণ কি? চোরা শিকারের কারণ হচ্ছে কিছু বন্য জন্তুর হাড়, চামড়া ইত্যাদি ঔষধ তৈরির কাজে ব্যবহার করা হয়, ফলে এদের বাজার মূল্য অনেক রয়েছে। এছাড়াও দাঁত, চামড়া বা শিং এসবের লোভেও বিভিন্ন জায়গায় চোরা শিকার হয়। 55 নম্বর প্রশ্ন মৌরলা, পুঁটি, খলসে ইত্যাদি মাছের অস্তিত্ব বিপর্যয়ের কারণ কি? এর উত্তর হচ্ছে আফ্রিকা থেকে তেলাপিয়া আর বিশাল মাগুর জাতের মাছ এনে ছেড়ে দেওয়ার ফলে এই সমস্ত বিদেশি মাছ মৌরলা, পুঁটির মতো ছোট মাছকে খেয়ে ফেলে। 56 নম্বর প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাবার কি? অস্ট্রেলিয়ার কোয়ালা ভাল্লুকের প্রধান খাবার হলো ইউক্যালিপটাস গাছের পাতা। 57 নম্বর প্রশ্ন মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের জীবন আজ বিপন্ন কেন? এর উত্তর হচ্ছে জলবায়ুর পরিবর্তনের ফলে ঘটছে বিশ্ব উষ্ণায়ন। এর ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, যে তার ফলে মেরু ভাল্লুক ও পেঙ্গুইনদের অস্তিত্ব হচ্ছে বিপন্ন। 58 নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গার শুশুক কমে যাচ্ছে কেন? শিল্প আর কৃষিক্ষেত্রে ব্যবহার হওয়া বিষাক্ত আর রাসায়নিক পদার্থ গঙ্গায় এসে মেশে, ফলে গঙ্গায় মাছের সংখ্যা কমে যাওয়ার সাথে সাথে বিপন্ন হচ্ছে গঙ্গার শুশুক বা ডলফিন। 59 নম্বর প্রশ্ন কোন প্রাণী থেকে মৃগনাভি পাওয়া যায়? হিমালয়ের কস্তুরী মৃগ থেকে মৃগনাভি পাওয়া যায়। এর ব্যবহার হলো মৃগনাভি থেকে তৈরি করা হয় নানান সুগন্ধি দ্রব্য। 60 নম্বর প্রশ্ন হচ্ছে গত 500 বছরে মোট কতটি প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে? এর উত্তর হচ্ছে গত 500 বছরে মোট 784টি প্রজাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। 61 নম্বর প্রশ্ন হচ্ছে গত 20 বছরে পৃথিবী থেকে কতটি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে? এর উত্তর হচ্ছে গত 20 বছরে মোট 27টি প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। 62 নম্বর প্রশ্ন হলো প্রবাল বা কোরাল কি? এটি এক ধরনের নিডারি বা পর্বভুক্ত সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। 63 নম্বর প্রশ্ন প্রবালের ব্যবহার হয় কিভাবে? এর ব্যবহার হচ্ছে শৌখিন দ্রব্য এবং গয়না হিসেবে। 64 নম্বর প্রশ্ন কোন সালে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ নষ্ট হয়ে গেছে? এর উত্তর হচ্ছে 1988 সালে। 65 নম্বর প্রশ্ন সুন্দরবন অঞ্চলে কত মানুষ বাস করে? প্রায় 40 লক্ষ মানুষ বাস করে। 66 নম্বর প্রশ্ন ভারতীয় ভূখণ্ডের আয়তন কত? এর উত্তর হলো 33 লক্ষ বর্গ কিলোমিটার। 67 নম্বর প্রশ্ন হলো বরফ গলে যাওয়ার ফলে কোন কোন প্রাণী বিপন্ন হচ্ছে? এর উত্তর হলো মেরু ভাল্লুক, এম্পায়ার পেঙ্গুইন, মেরু শিয়াল ইত্যাদি। 236 পাতায় দেখবে শেষের দিকে 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের কথা রয়েছে। এই 4টি বায়োডাইভার্সিটি হটস্পট খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ভারতের মধ্যে কিছুটা অংশ পড়ে, তাই এই 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। 68 নম্বর প্রশ্ন থেকে আমরা বর্জ্য ও মানব স্বাস্থ্যের ঝুঁকি যেখান থেকে শুরু হচ্ছে 245 পাতা বইয়ের ওখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আলোচনা করব। তাহলে 68 নম্বর প্রশ্ন আমাদের রয়েছে বিদ্যালয়ে পাওয়া যায় এমন একটি বর্জ্য পদার্থের নাম লেখো। এর উত্তরটা হবে কাগজের টুকরো, চকের টুকরো, নষ্ট হওয়া কলম ইত্যাদি। 69 নম্বর প্রশ্ন হাসপাতালে পাওয়া যায় এমন বর্জ্য পদার্থের নাম লেখো। এর উত্তরটা হবে ব্যবহার হওয়া সিরিঞ্জ, ওষুধের বোতল, তুলো ইত্যাদি। 70 নম্বর প্রশ্ন অ্যাসবেস্টস কারখানায় কাজ করলে কোন অঙ্গের সমস্যা দেখা দিতে পারে? এর উত্তরটা হলো ফুসফুসের সমস্যা। 71 নম্বর প্রশ্ন রোগ সংক্রমণে সাহায্যকারী কয়েকটি বাহকের নাম লেখো। এর উত্তরটা হলো মশা, মাছি, ইঁদুর ইত্যাদি। 72 নম্বর প্রশ্ন বিভিন্ন বাহকের দ্বারা সংক্রমিত কয়েকটি রোগের নাম লেখো। এর উত্তরটি হলো ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, প্লেগ, ডায়রিয়া ইত্যাদি।
৭৩ নম্বর প্রশ্ন হলো হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত বা রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা কী কী রোগ সংক্রামিত হতে পারে। এর উত্তরটা হচ্ছে হেপাটাইটিস, এইডস ইত্যাদি। ৭৪ নম্বর প্রশ্ন কলকারখানা থেকে নির্গত বিভিন্ন অপরিশোধিত যৌগ বা ধাতু থেকে কী কী রোগ হতে পারে। এর উত্তরটা হলো চর্মরোগ, স্নায়ুরোগ, ক্যান্সার, হাড়ের যন্ত্রণা ইত্যাদি। এরপরে আমরা পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এই পোর্শনটা থেকে যে কোয়েশ্চেন হতে পারে সেটা আলোচনা করব। এটা শুরু হচ্ছে আমাদের বইয়ের 248 নম্বর পাতা থেকে। এখানে আমরা প্রথম প্রশ্ন হচ্ছে ৭৫ নম্বর প্রশ্ন, কোন কোন গাছ ধুলোকণা শুষে নিতে পারে। এর উত্তরটা হবে কদম, বেল, শিরীষ, কৃষ্ণচূড়া, গুলমোহর ইত্যাদি। ৭৬ নম্বর প্রশ্ন হলো পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা লেখো। এর উত্তরটা হলো পরিবেশ রক্ষায় গাছের ভূমিকাগুলি হলো ১ নম্বর উদ্ভিদ প্রবল ঝড়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। ২ নম্বর উদ্ভিদ পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। ৩ নম্বর উদ্ভিদ সবুজ হাওয়ায় খাদ্য উৎপাদন করতে পারে এবং আমাদের পৃথিবীর খাদ্যের এক বিশাল উৎস হলো উদ্ভিদ। ৪ নম্বর জঙ্গল ও বন পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ৫ নম্বর উচ্চ লাউডস্পিকার ও বিভিন্ন উচ্চ ডেসিবেলের শব্দ উদ্ভিদ শোষণ করে, ফলে শব্দ দূষণের হাত থেকে আমরা বাঁচতে পারি। ৬ নম্বর অনেক পশু পাখি ও প্রাণীদের বাসস্থান হলো উদ্ভিদের বন। ৭ নম্বর হলো অনেক উদ্ভিদ মাটির ক্ষয় রোধ করে। ৭৭ নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কত জাতের উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়। এর উত্তর হচ্ছে প্রায় ৩.৫ লাখ জাতের। ৭৮ নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট কত জাতের প্রাণী বৈচিত্র্য দেখা যায়। এর উত্তরটা হলো প্রায় ১০.৫ লক্ষ জাতের। ৭৯ নম্বর প্রশ্ন, মাটির ওপর ঘাসের মোটা চাদর না থাকলে কি হতো। এর উত্তর হচ্ছে জলে ভেজা মাটির স্তর ওপরে উঠে আসে। এই জল সূর্যের আলোর প্রভাবে বাষ্প হয়ে গেলে মাটির কণা আরও আলগা হয়ে যায়। আর একটা হচ্ছে বৃষ্টির জল মাটিতে পড়লে আলগা মাটি ধুয়ে নদীতে চলে যায়। তাই মাটির ওপর ঘাসের মোটা চাদর থাকা কিন্তু ভালো। ৮০ নম্বর প্রশ্ন, এমন ৩টি গাছের পাতার নাম লেখো যাদের পাতা বেশি দূষক পদার্থ ধারণ করতে পারে। এর কারণ কি। বট, আম, অশ্বত্থ এই ধরনের কিছু গাছ দূষক পদার্থ ভালো ধারণ করতে পারে। এর কারণ হচ্ছে এইসব গাছের পাতাগুলির চওড়া ও লম্বাটে হওয়ায় এরা বেশি পরিমাণ দূষক পদার্থকে আটকে রাখতে পারে। ৮১ নম্বর প্রশ্ন, গাছ শব্দের তীব্রতাটাকে কোনোভাবে কমাতে পারে কি। এর উত্তরে হবে শব্দকে জব্দ করতে পারে কিন্তু বেল, ছাতিম, জারুলের মতো কিছু গাছ। বনের গভীরতা যত বাড়ে শব্দের প্রাবল্য কিন্তু ততই কমে। ৮২ নম্বর প্রশ্ন, খাদ্য শৃঙ্খল ও খাদ্যজল বলতে কী বোঝো। অরণ্যে সূর্যের আলো ব্যবহার করে উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং তা নানা অঙ্গে সঞ্চয় করে। এই সঞ্চিত খাদ্য নানা প্রাণী ব্যবহার করে। তাই অরণ্যের উদ্ভিদরা হলো উৎপাদক আর প্রাণীরা হলো খাদক। খাদ্যের এই সম্পর্ককে খাদ্য শৃঙ্খল বলা হয় এবং একটা খাদ্য শৃঙ্খল অপর খাদ্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি করে। ৮৩ নম্বর প্রশ্ন, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বাঁচিয়ে রাখা জরুরি কেন। এর উত্তরটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য পরিবেশের সব রকম জৈব ও অজৈব উপাদানের ভাণ্ডার। এরা উপকূলবর্তী অঞ্চলকে বছরের পর বছর ধরে উর্বর রেখেছে। একটা পরিণত ম্যানগ্রোভ গাছ বছরে প্রতি ১ হেক্টর জমিতে ৪৭ কেজি নাইট্রোজেন, ২৬ কেজি পটাশিয়াম, ৯৯ কেজি ক্যালসিয়াম, ৩৪ কেজি ম্যাগনেসিয়াম এবং ৩২ কেজি সোডিয়াম সরবরাহ করে। এজন্য এদের বাঁচিয়ে রাখা খুবই জরুরি। গাছ তথা অরণ্য ধ্বংস করলে মানুষ শুধু কাঠই পায়, কিন্তু তার ফলে পরিবেশ ধ্বংসের দিকে এগিয়ে যায়। ৮৪ নম্বর প্রশ্ন, সমুদ্রের ঝোড়ো হাওয়া সুন্দরবনের কোনো বড় ধরনের ক্ষতি করতে পারে না কেন। এর উত্তর হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের বাদাবনের গরান, হেতাল, সুন্দরী প্রভৃতি গাছ প্রকৃতির ঝোড়ো বাতাস ধাক্কা খায় এবং তাদের বেগ কমিয়ে দেয়। এই ম্যানগ্রোভ অরণ্য ঝড়ের বেগ 60 থেকে 80% কমিয়ে দেয়, ফলে সুন্দরবনের কোনো বড় ক্ষতি হতে পারে না। ৮৫ নম্বর প্রশ্ন, গরমের দিনে বটগাছের নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন। এর উত্তর হচ্ছে বটগাছ তার ডালপালা ও পাতার ছাউনি দিয়ে ছাতার মতো কাজ করে। এছাড়া বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে জল জলীয় বাষ্প রূপে পরিবেশে নির্গত হয়, ফলে উদ্ভিদ দেহ থেকে তাপ শোষিত হয় এবং আশপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যায়। ৮৬ নম্বর প্রশ্ন, অরণ্য ধ্বংস হলে মানুষ কী পাবে। এর উত্তরটা হচ্ছে অরণ্য ধ্বংস হলে মানুষ শুধু কাঠ পাবে। ৮৭ নম্বর প্রশ্ন, নদীর গর্ভে পলি জমলে কী হয়। এর উত্তর হচ্ছে নদীর জল ধারণ ক্ষমতা কমে যেতে পারে এবং বন্যার সৃষ্টি হতে পারে। ৮৮ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হলো বাতাস ভাঙা কয়েকটি গাছের নাম লেখো। এর উত্তরটা হলো সুন্দরী, গরান, কেয়া, বট, ঝাউ ইত্যাদি। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও আমাদের কমেন্ট করে জানাবে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে বিভিন্ন ক্লাসের প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টে গিয়ে তুমি যে ক্লাসে পড়ো সেই ক্লাসের সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং আর কী ধরনের ভিডিও চাও সেগুলো কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো যাতে আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। সো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।